বিদেশি ঋণ এবং অভ্যন্তরীণ আয় থেকে নেওয়া হবে। তাহলে বাজেটের অঙ্ক বেড়েছে, বাজেটের পরিমাণ বেড়েছে, জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ করের পরিমাণ বেড়েছে, কিন্তু সেখানে জনগণের হিস্সা কতটুকু সেটাই আমাদের প্রশ্ন। এবং সেখানে আমরা দেখেছি এই বাজেটে যে বাজেট হয়েছে সেই বাজেটের জনগণের যে হিস্সা, যে দাবিটা আমরা সবসময় করি, কৃষি খাতে বরাদ্দ বাড়াতে হবে, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে হবে, শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়াতে হবে, আপনারা শুনেছেন সেই বরাদ্দের পরিমাণ কোনোভাবেই বৃদ্ধি করা হচ্ছে না। বাংলাদেশে প্রতি বছর স্বাস্থ্য খাতে খরচ করতে গিয়ে, চিকিৎসা পেছনে ব্যয় খরচ করতে, চিকিৎসার খরচ বহন করতে গিয়ে প্রায় 1,14,00,000 মানুষ তারা দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। অথচ বাংলাদেশের বাজেটে বরাদ্দ 5% বেশি বৃদ্ধি হচ্ছে না। অথচ যে কোনো একটা আধুনিক দেশ তাদের বরাদ্দ অন্তত 15% হওয়া দরকার। বাংলাদেশের শিক্ষা খাতের যখন কথা আলোচনা হয় তখন সবসময় ফিনল্যান্ডের সাথে উদাহরণ দেওয়া হয়। অথচ আমরা এই বাংলাদেশে শিক্ষার আন্দোলন হয়েছে, শিক্ষা খাতে জিডিপির 6% বরাদ্দ করা হবে, বরাদ্দ চাই এই দাবিতে দীর্ঘ সময় আন্দোলন হয়েছে। কিন্তু বাংলাদেশে প্রতি বছর বাজেট হয়, সেই বাজেটের বরাদ্দ কখনো 2% বেশি বৃদ্ধি করা হয় না। কৃষি খাতের কথা আপনারা শুনেছেন, উন্নয়ন বাজেটের 40% বাজেটে বরাদ্দের দাবি করেছি আমরা। বাংলাদেশের সমস্ত কৃষি পণ্যের দাম বৃদ্ধি করা হচ্ছে, সারের দাম 105% বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ার কারণে সেচের জন্য যে কৃষকরা সেচ দেয় তার জন্য তাদেরকে বেশি দামে বিদ্যুৎ দিতে হয় এবং সেচ খরচ বাড়াতে হয়েছে। কিন্তু কৃষি খাতে বরাদ্দ, সেই বরাদ্দ বাড়ানো হয়নি। সামাজিক সুরক্ষার কথা এখানে আলোচনা হয়েছে। বাংলাদেশে সমস্ত জিনিসের দাম বাড়ার কারণে আপনারা জানেন মধ্যবিত্তরা এখন ডিসিপ্লিন লাইন নিয়ে তারা লাইনে দাঁড়াতে হচ্ছে। মূল্যস্ফীতি এত বেড়ে গেছে যে সেটা 11% এসে দাঁড়িয়েছে খাদ্য মূল দ্রব্যে, এবং বলা হচ্ছে 17টা দেশের 27টা দেশের মধ্যে বাংলাদেশ এখন সবচেয়ে বেশি তাদেরকে মাথাপিছু খাবারের খরচ বহন করতে হয়, সেটা প্রায় $924। অথচ সেখানে আপনারা দেখবেন সামাজিক সুরক্ষা খাতে সেটা বরাদ্দ বাড়ানো হয়নি। এবং শিক্ষা খাতের মতো এই সামাজিক সুরক্ষা খাতে গোজামিল আছে। শিক্ষা খাতে বরাদ্দের নামে যেমন প্রযুক্তি খাত তারা যুক্ত করেছে, তেমনি সামাজিক সুরক্ষা খাতে এখানে আপনারা জানেন যে সেখানে নানান ধরনের এই যে উপকূলে সেখানে নির্মাণ কাজ করতে হবে, এখানে যারা পরিচ্ছন্নতা কর্মী তাদের আবাসন নির্মাণ করতে হবে, এরকম নানান ধরনের খাতকে যুক্ত করে, পেনশনের ব্যাপার যুক্ত করে তারা এই সামাজিক সুরক্ষা খাত করেছে। এবং সব মিলে বাংলাদেশে এই এবারে যে বাজেট, এই খাতগুলো মিলে সেটা বরাদ্দ 23%। তাহলে কি বরাদ্দ হয় নাই? বরাদ্দ তো হয়েছে। আমরা বারবার বলেছি এবার তো বরাদ্দ হয়েছে। জনপ্রশাসন খাতে বরাদ্দ বেড়েছে 22% জনসংখ্যা এবারে বাজেটে বরাদ্দ হয়েছে। এবং আপনারা দেখেন সামরিক খাতে সেটা প্রায় 4,221 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। এখানে সামাজিক শৃঙ্খলা খাতে, নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এরকম ভাবে জনপ্রশাসন খাতে, সামাজিক এই যে শৃঙ্খলার নাম এই খাতগুলোতে এবং তাদের যে খাতগুলোতে সামরিক বেসামরিক খাতগুলোতে বরাদ্দ বাড়ানো যায়, অনুৎপাদনশীল খাত যাদেরকে বলি সেই খাতে বরাদ্দ করা হয়েছে 45%। এখানেই আমাদের আপত্তির কথা বলেছি যে বাংলাদেশের যে 53 বছরে যে বাংলাদেশের যে 53টা বাজেট ঘোষণা করা হয়েছে, এই বাজেটের টাকার অঙ্ক যাই হোক না কেন সেখানে আমরা প্রতিবারই দেখি যে গরিব মানুষ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ করা হয় না, অথচ লুটপাটের জন্য বরাদ্দ করা হয়। ঋণ খেলাপির পরিমাণ, খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। এই আওয়ামী লীগ সরকার 2009 সালে যখন ক্ষমতা আসে তখন খেলাপি ঋণের পরিমাণ ছিল 29,000 কোটি টাকা, আর এবার খেলাপি ঋণের পরিমাণ এসে 1,82,000 কোটি টাকা দাঁড়িয়েছে। এই ঋণের পরিমাণ বাড়িয়েছে, এখানে তাদের বরাদ্দ বাড়ায়, কারণ এখানে তারা লুটপাট করতে পারে। বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে সেটা আপনারা জানেন। 2009 সালের পর এবারে এসে এই বিদেশি ঋণের পরিমাণ, খরচের পরিমাণ 108% বেড়েছে। এবং আপনারা দেখেছেন এবারে যে বাজেট, সেই বাজেটের 1,13,000 কোটি টাকা তারা এই বিদেশি ঋণ পরিশোধ করতে হবে, তার জন্য তারা এই বরাদ্দ করেছে। বাজেটের প্রায় 7 ভাগের 1 ভাগ। ফলে বিদেশি ঋণ পরিশোধ করবে, সেখানে বরাদ্দ বাড়ে। এখানে ওই যে খেলাপি ঋণের পরিমাণ বাড়ানোর জন্য সেখানে বরাদ্দ বাড়ে, সেখানে লুটপাট হয়, তার জন্য কোনো সমস্যা হয় না। এখানে বেনজির আলীদের দুর্নীতির কথা আপনারা শুনেছেন যে একটা দেশের পুলিশের প্রধান এবং আর্মির প্রধান আর 3 এমপি আনার, তাদের কি ভয়াবহ দুর্নীতি, সেই দুর্নীতির চিত্র এসেছে।
তাদের বিরুদ্ধে বাংলাদেশের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এসালামের গ্রুপ তারা ওই ইসলামী ব্যাংক থেকে দফায় দফায় 3 দফায় 30,000 কোটি টাকা তারা ব্যাংক থেকে তুলে নেয়। আর সেখানে যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থার কথা বলা হয় তখন হাইকোর্ট নির্দেশনা দেয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। ফলে আমরা এই কথা বলি যে এই ব্যবস্থাকে আমরা বলি একটা পুঁজিবাদী ব্যবস্থা, এবং যারা ক্ষমতায় আছে তারা একটা ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। ফ্যাসিবাদ কায়েম করবেন আর একই সাথে বড় লোকের স্বার্থ রক্ষা করবেন, গরিব মানুষের স্বার্থ রক্ষা করবেন, এটা কোনোভাবে পারা যায় না। এই কথাটা বাংলাদেশের জনগণকে বুঝতে হবে যে বাজেটে যে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশের কথা বলেছে এটা হচ্ছে ওই এসালাম গ্রুপ, ওই সামিট গ্রুপ, এরকম ওরিয়েন্ট গ্রুপ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যারা মালিক আর সংসদে যারা ওই যে 199 জন ব্যবসায়ী বসে আছে তাদের স্বার্থে এখানকার সুখী সমৃদ্ধ বাংলাদেশের কথা বলা হয়। আমাদের দেশের সাধারণ মানুষ তো খড়কুটো ধরেই বেঁচে থাকার চেষ্টা করে, সেখানেও শাসক গোষ্ঠীর আক্রমণ। আপনারা দেখেছেন হকারদেরকে কিভাবে উচ্ছেদ করা হয় বাংলাদেশে। এই যে অটোরিকশা শ্রমিক তারা অটোরিকশা চালিয়ে কোনোভাবে জীবনযাপন করে, লক্ষ লক্ষ অটোরিকশাকে একদিনের ঘোষণায় কিভাবে বন্ধ করে দেওয়া হয়। এভাবে বাংলাদেশের যারা গরিব মানুষ শ্রমজীবী মানুষ তাদের উপর খড়খস্ত চাপিয়ে এই শাসক গোষ্ঠী জনগণের সমস্ত গণতান্ত্রিক অধিকারকে টুটি চেপে ধরে একটা অবৈধভাবে গত 16 বছর ধরে ক্ষমতায় আসীন আছে। ফলে আমরা জনগণের কাছে সেই আহ্বান জানাতে চাই, হতাশ করে এই অসম্য এবং বৈষম্য দূর হবে না। মুক্তিযুদ্ধ হয়েছিল, বাংলাদেশের জনগণ যদি সচেতন হতো তাহলে সেদিন বুঝতো একটা পুঁজিবাদী ব্যবস্থা হলে এখানকার জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে না। এখানে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু জনগণ ওই কথাটা বুঝে নাই যে অর্থনীতি যদি থাকে পুঁজিবাদী তাহলে যতই গণতন্ত্রের অধিকারের জন্য আমরা লড়াই করি না কেন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে না। আজকের দিনে গণতান্ত্রিক অধিকার যদি লড়াই করতে হয় তাহলে সত্যিকার অর্থে যারা সমাজতন্ত্রের জন্য বৈষম্যের বিরুদ্ধে যারা লড়াই করে, অসাম্য দূর করার জন্য যারা লড়াই করে তাদেরকে সেই লড়াইয়ে একত্রিত হতে হবে। কার্ল মার্কস বহু আগেই সেই শিক্ষা আমাদের কাছে রেখে গিয়েছেন। আমরা যখন আমাদের সম্পর্কে বলা হয় যে কমিউনিস্টরা নাকি ব্যক্তিগত সম্পত্তির উচ্ছেদ চায়, কার্ল মার্কস বলেছিলেন এমনিতেই 90% মানুষের সম্পদ নাই। আমরা যখন বলি ব্যক্তিগত সম্পত্তির উচ্ছেদ চাই তখন আমরা বলি যে 10% মানুষ সমস্ত সম্পত্তির মালিকানা নিয়ে বসে আছে ওদের ব্যক্তিগত মালিকানার উচ্ছেদ চাই, পুঁজিপতিদের ব্যক্তিগত মালিকানার উচ্ছেদ চাই। ফলে বন্ধুগণ, আমরা এই বাজেটে জনগণের যে দাবি, আমাদের যে দাবি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি, সেই দাবি আমরা জনগণের সামনে করছি। এই অবৈধ সরকারের কোনো অধিকারই নেই জনগণের স্বার্থে একটা বাজেট ঘোষণা করার, এবং সেটা তারা পারবেও না। ফলে জনগণকে সেই প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাই। একই সাথে আমরা সেই কথা বলি যে এই ব্যবস্থাকে বহাল রেখে যে শোষণমূলক ব্যবস্থা, অসময়ের ব্যবস্থা, বৈষম্যের ব্যবস্থা, সেই ব্যবস্থা বিরাজমান থাকবে আর গরিব মানুষের স্বার্থ রক্ষা হবে। গত 53 বছর ইতিহাস এই শিক্ষায় আমাদের দেয় যে বৈষম্য দূর হবে না। ফলে তার বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত শ্রমজীবী গরিব মানুষ এবং সাধারণ মানুষকে এবং যারা বিবেকবান মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমাদের দল বাসন মার্ক্সবাদীর পক্ষ থেকে এবং আমাদের জোট বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আবারও সংগ্রাম জানিয়ে সামনের দিকে লড়াইকে আরো তীব্রতর করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে লাল সালাম।